হবে, হ্যাঁ, আগে ছাড়া যাবে না। আমরা আজকে হচ্ছে প্রতিষ্ঠাকালীন শাখা পাঁচটাইল থেকে, এটাও একটা প্রতিষ্ঠাকালীন শাখা। তো আমরা যেহেতু আজকে 3টা প্রোগ্রাম করব, তারপর আরো একটা প্রোগ্রাম আছে টাঙ্গাইলে। তো আমরা দেরি না করে আজকে এই ফেস্টুনো দিয়ে আজকের কার্যক্রমের শুভ সূচনা এবং নতুন ভবনেরও দ্বার উদ্ঘাটন করতে চাই। 1 2 3 ছেড়ে দেন সবাই। পাঁচটাইল শাখার কার্যক্রম শুরু হলো, সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের কার্যক্রম। সবাই ভালো আছে, ভালো আছে। মনে আছে আমাদের এই জোসনাদি ওই যে সিরাজ। আমরা কেজিটা কাটবো, কেজি দিয়ে ভিতরটা এবং এই ভবনে প্রবেশ করব। 1 2 3 কাটতে হবে। এখানে সংক্ষিপ্ত একটা মোনাজাত আছে, একটা দোয়া আছে আমাদের। এই মোনাজাত পরিচালনা করবেন। এই জায়গাটা ঢুকে এখানে আমরা একটু প্রবেশ করে وقنا عذاب النار رب أني مسني الضر وأنت أرحم الراحمين رب هب لي حكما وألحقني بالصالحين মাবুদ মাওলাই করিম রহমানুর রহিম ইয়া আল্লাহ, আমরা প্রতিবারই গুনাহগার বান্দা একত্রিত হয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি, আমাদের দোয়াকে কবুল করে নাও। ইয়া মাবুদ মাওলাই করিম, যে উপলক্ষে আজকের এই দোয়ার আয়োজন পাঁচটাইল শাখা, আল্লাহ ইয়া রহমানুর রহিম, পুরো বাংলাদেশের শুভ উদ্বোধনী ভবনে ইয়া আল্লাহ, এখানে যারা উপস্থিত হয়েছে সকলকে তুমি আল্লাহ দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ সকলকে তুমি দীর্ঘজীবী করো। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে প্রত্যেককে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। ইয়া রহমানুর রহিম, আজকের এই সদস্য কর্মী সম্মেলনটি আল্লাহ তুমি সফল কাম করো। মাহমুদ মাওলাই করিম জাকির সাহেব এবং ভূমি বোর্ডের চেয়ারম্যান, নির্বাহী যারা আছেন আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহমুদ মাওলাই করিম এখানে যারা অফিস করবে সকলে যেন সুস্বাস্থ্যতার সহিত সুশৃঙ্খলতার সাথে সমস্ত কাজ আঞ্জাম দিতে পারে সেই তৌফিক দান করে দাও। রহমানুর রহিম, মানব সেবায় সকলে যেন নিয়োজিত থাকতে পারে সেই তৌফিক দান করে দাও। সমস্ত ধরনের বিপদ বালা মুসিবত থেকে এই অফিসের সকল কর্মীদেরকে তুমি হেফাজত করো। সারা বাংলাদেশে যত কর্মী আছে সকলকেই তুমি হেফাজত করো, সকল সদস্যদেরকে তুমি হেফাজত করো। মাহমুদ মাওলাই করিম, আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নবনির্মিত এই ভবনের দ্বারোদ্ঘাটনের মাধ্যমে আমরা শুরু করলাম আজকের এই প্রতিষ্ঠানকালীন সদস্য ও কর্মী সম্মাননা অনুষ্ঠান। গতকালকে থেকেই আমরা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন করে আসছি 5টি মডেল শাখায়। আমি গতকালকের অনুষ্ঠানের আমাদের সম্মানিত নির্বাহী পরিচালকের বক্তব্যের কিছু অংশ দিয়ে আজকের অনুষ্ঠানটির সূচনা করতে চাচ্ছি। গতকালকে নির্বাহী পরিচালক যখন আমাদের পুরনো সদস্যদের সাথে কুশল বিনিময় করছিলেন, তিনি তাদের জিজ্ঞেস করেন যে আপা, সেই দীর্ঘদিন আগে যে চারা গাছটি আমরা আপনাদেরকে দিয়েছিলাম সেটা কেমন আছে? জবাবে আমাদের প্রতিষ্ঠাকালীন সদস্যরা বলেন, সেই চারা গাছটি আজকে বেশ বড় হয়েছে, বৃহৎ আকার ধারণ করেছে। বুড়ো বাংলাদেশকে আমরা ঠিক এরকমভাবেই দেখি, অর্থাৎ সেই চারা গাছটিকেই আমরা বুড়ো বাংলাদেশের একটি রূপক হিসেবে তুলনা করতে পারি। বুড়ো বাংলাদেশ আজ এক বৃহদাকার বৃক্ষ, যার ছত্রছায়ায় নিজেদের জীবন গঠন করেছেন আমাদের 27 লক্ষ সদস্য এবং 10,000 কর্মী। কিন্তু এই বুড়ো বাংলাদেশও এক সময় ছোট্ট একটি চারা গাছ ছিল। আমরা অনেকেই দেখেছি যে এত সুন্দর ভবন, এত সুন্দর অবকাঠামো, এক সময় এসব কিছুই আমাদের ছিল না। আমরা ভিডিওতে দেখেছি আমাদের মডেল শাখাগুলি শুরু হয়েছিল একটি টিনের ঘর থেকে। তো সেই সময় যারা যেই সদস্যরা আমাদের উপর আস্থা রেখেছেন, আমাদেরকে বিশ্বাস করেছেন এবং আমাদের ভালোবেসেছেন, এবং যে প্রতিষ্ঠাকালীন কর্মীরা তাদের শ্রম এবং সময় দিয়ে আমাদেরকে এত দূর এগিয়ে নিয়ে এসেছেন, তাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান। তারাই আমাদের অতিথি। এর সঙ্গে তারা এই সম্মাননাটি গ্রহণ করবেন আমাদের যারা অভিভাবক সংস্থার, আমাদের সাধারণ পরিষদের সদস্য, গভর্নিং বডির সদস্য এবং আমাদের পরিচালক বৃন্দের কাছ থেকে। তো আমি পরিচয় করিয়ে দিতে চাই আজকের অনুষ্ঠানের সম্মিলিত বক্তাদের সাথে। উপস্থিত রয়েছেন আমাদের প্রধান অতিথি, বুড়ো বাংলাদেশের গভর্নিং বডির চেয়ারপারসন জনাব ডক্টর এম এ ইউসুফ খান।
আমাদের সভাপতিত্ব করবেন ব্যুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন। সম্মানিত অতিথি ব্যুরো বাংলাদেশের সাধারণ পরিষদের সদস্য সৈয়দ শাহাদাত হোসেন এবং সম্মানিত অতিথি ব্যুরো বাংলাদেশের গভর্নিং বডির অর্থ সচিব রফিকুল ইসলাম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি স্বাগত বক্তব্য রাখতে অনুরোধ করছি পাঁচরাইল শাখার অনুষ্ঠানের এই পর্যায়ে আমি অনুরোধ করছি আইটি টিমকে যাতে আমরা ভিডিওটি চালিয়ে দিই। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি সম্মানিত সভাপতিকে অনুরোধ করছি আমাদের অতিথিদের নিয়ে মঞ্চে আসন গ্রহণ করতে। আমি এবার স্বাগত বক্তব্য রাখতে আহ্বান করছি পাঁচরাইল শাখার শাখা ব্যবস্থাপক মাজিদুর রহমান। আজকের এই প্রতিষ্ঠাকালীন সদস্য এবং কর্মী সম্মাননা অনুষ্ঠানে সকলেই আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে যথাসময়ে উপস্থিত হতে পেরেছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে পাঁচরাইল শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জেনে থাকবেন যে ব্যুরো বাংলাদেশ 1990 সন থেকেই ব্যুরো টাঙ্গাইল নামে 5টি মডেল শাখা নিয়ে কাজ শুরু করে এবং পরবর্তীতে এখন বর্তমানে আমাদের 1450টি শাখা, 12,000 কর্মী, প্রায় 25 লক্ষ সদস্য নিয়ে কাজ করতেছে। ব্যুরো বাংলাদেশ অতীতকে ভুলে যাননি, অতীতকে মনে রেখেছেন এবং অতীতের ঐতিহ্যকে দৃঢ়ভাবে অন্তরে লালন করে এসেছেন, যার কারণেই আজকে আমন্ত্রিত অতিথি, প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রতিষ্ঠাকালীন কর্মী ভাই বোনেরা এবং গভর্নিং বডির সাধারণ পরিষদের সদস্যবৃন্দ এবং উপস্থিত আছেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়, সভাপতি মহোদয়, সকলকে আসসালামু আলাইকুম। আজকে আমি নিজেকে ধন্য মনে করছি ব্যুরো বাংলাদেশ এই প্রতিষ্ঠাকালীন সদস্য এবং কর্মীদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজক হিসেবে নিজে যে এখানে সম্পৃক্ত আছি, এই জন্য নিজেকে ধন্য মনে করছি এবং আমি গর্বিত এজন্য যে আমি ব্যুরো বাংলাদেশ মগরা শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য মানিকজান বেগম, আমি তার ছেলে, বর্তমান পাঁচরাইল শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করতেছি। পাঁচরাইল শাখার পক্ষ থেকে সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করছি, যেন এখান থেকে স্যারদের ইচ্ছা মতো তারা যেভাবে স্বপ্ন দেখেছিলেন সেই মতো যেন আমরা সেবা প্রদান করতে পারি। আমাদের নির্বাহী পরিচালক মহোদয়ের ইচ্ছে ছিল, উনি স্বপ্ন দেখেছিলেন এই মডেল শাখাগুলোতে এরকম ভবন থাকবে, যে ভবন ব্যুরো বাংলাদেশের গৌরব এবং ঐতিহ্য দুটি বহন করবে। ধন্যবাদ স্যারকে। আমরা এলাকায় কাজ করতেছি, পুরাতন সহকর্মী এবং আমাদের প্রতিষ্ঠাকালীন সদস্যদের সাথে কথা বলছি, তারা এই ভবন দেখে এরা এত খুশি হয়েছে এবং তারা ভালোবাসার এতটা বহিঃপ্রকাশ করেছে। স্বাগত বক্তব্য শেষ করতে হবে। অবশ্যই আমরা বলবো যে স্যারের স্বপ্নটা সার্থক হয়েছে। আমি স্বাগত বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। এতক্ষণ আমাকে ধৈর্য ধরে শোনার জন্য সকলকেই ধন্যবাদ। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবার আমি আহ্বান করছি পাঁচরাইল এলাকার এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ সজল করিমকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে ব্যুরো বাংলাদেশ পাঁচরাইল শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য ও কর্মী সম্মাননা অনুষ্ঠান। আপনারা
আমাদের ডাকে সাড়া দিয়ে এত কষ্ট করে প্রচণ্ড গরমের দিন, খুবই অসহ্য, যথাসময়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এজন্য সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই অনুষ্ঠান বাস্তবায়নে অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের সহযোগিতা করেছেন। তার মধ্যে আমাদের প্রধান কার্যালয় থেকে আগত টিম, জান্নাতুল ফেরদৌস আপা, তানজিমুল ভাই, ওনাদের আমি ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি পূর্ব বাংলাদেশ প্রধান কার্যালয়ের সকল বিভাগ প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি পাতাইল শাখা এবং পাতাইল বাজার শাখার সকল সহকর্মী ভাই বোন, ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন অনুষ্ঠান সফল করার জন্য, ওনাদেরও কৃতজ্ঞতা জানাতে চাই। আজকে এই অনুষ্ঠান কেন প্রতিষ্ঠাকালীন সদস্য কর্মী সম্মাননা অনুষ্ঠান, নামের মাধ্যমেই বোঝা যাচ্ছে যে আসলে আমাদের বুড়ো বাংলাদেশের যাদের অবদান আজকে এই পর্যায়ে বুড়ো বাংলাদেশ 5টি শাখা থেকে 1400 শাখায় রূপান্তরিত হয়েছে। প্রায় 27 লক্ষাধিক সদস্য নিয়ে আমরা কাজ করছি কৃষি পরামর্শদের নিয়ে। সেই সব সদস্যদের সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত, আনন্দিত। পাতাইল শাখা সকল সহকর্মী ভাই বোনদের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রতিষ্ঠাকালীন কর্মী ভাই বোন, ওনাদের অবদানে আজকে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থান, ওনাদেরও অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই অবস্থান, ওনাদেরও ধন্যবাদ জানাই। পরিশেষে আমি কথা না বাড়িয়ে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে সবার সুস্থতা কামনা করে, পুরো বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আমরা এই পর্যায়ে অনুষ্ঠানের মূল পর্যায়ে চলে যাব, আমাদের প্রতিষ্ঠাকালীন সদস্য ও কর্মীদের সম্মাননা প্রদান অংশে। আমি একে একে প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম ঘোষণা করব এবং অনুরোধ করছি আপনারা মঞ্চে এসে সম্মাননা গ্রহণ করবেন। আমি প্রধান অতিথিকে অনুরোধ করছি জাহানারা বেগমকে সম্মাননা স্মারক প্রদান করবেন। এরপর আসবেন জ্যোৎস্না রানী ঘোষ, তারপর আসবেন মরিয়ম বেগম। জ্যোৎস্না রানী ঘোষের পরে আসবেন মরিয়ম বেগম। মরিয়ম বেগমের পরে আসবেন গোলে বেগম। যারা সহযোগিতা করছেন তাদের অনুরোধ করছি স্মারক গ্রহণ করবেন জ্যোৎস্না রানী ঘোষ এবং এরপর মরিয়ম বেগম। স্মারক গ্রহণ করছেন জ্যোৎস্না রানী ঘোষ। পরে আসবেন মরিয়ম বেগম। আমরা তালি দেই, সবাইকে একটু অভিনন্দন জানাই। এরপরে আসবেন গোলে বেগম। মরিয়ম আপা স্মারক গ্রহণ করছেন। এরপরে আসবেন গোলে বেগম, স্মারক গ্রহণ করছেন গোলে বেগম। এরপরে আসবেন আন্না বেগম, স্মারক গ্রহণ করছেন আন্না বেগম। এরপরে আসবেন সুফিয়া বেগম, স্মারক গ্রহণ করছেন সুফিয়া বেগম। জোরে করতালি। এরপরে আসবেন মাজেদা বেগম, স্মারক গ্রহণ করছেন মাজেদা আপা, মাজেদা বেগম। করতালি। স্মারক গ্রহণ করছেন জ্যোৎস্না বেগম। রওশনারা বেগম প্রস্তুত থাকবেন। স্মারক গ্রহণ করছেন রওশনারা বেগম। এরপর প্রস্তুত থাকবেন খোদেজা বেগম। এখন নিচ্ছেন খোদেজা বেগম, স্মারক গ্রহণ করছেন খোদেজা বেগম। প্রস্তুত থাকবেন শাহেরা বেগম। এরপর প্রস্তুত থাকবেন দেওজানের আনোয়ারা বেগম। করতালির মাধ্যমে সবাই আমরা করতালি দেই। এরপর আমি প্রতিষ্ঠাকালীন কর্মীদের নাম ঘোষণা করব, আপনারা একইভাবে মঞ্চে চলে আসবেন। ওপর প্রস্তুত থাকবেন সুশীল চন্দ্র বিশ্বাস। স্মারক গ্রহণ করছেন মোহাম্মদ শাহজাহান মিয়া।
স্মারক গ্রহণ করবেন সুশীল চন্দ্র বিশ্বাস, প্রতিষ্ঠাকালীন শাখা সংগঠক। করতালির মাধ্যমে তাকে বরণ করে নেই আমরা। এরপর প্রস্তুত থাকবেন মোহাম্মদ নজরুল ইসলাম। এরপর প্রস্তুত থাকবেন কমলা বেগম। করতালি দিয়ে বরণ করে নেই তাকে আমরা। স্মারক গ্রহণ করবেন ঝর্ণা বেগম, প্রতিষ্ঠাকালীন গ্রাম উন্নয়ন কর্মী। স্মারক গ্রহণ করলেন আনিসা বেগম। এরপর আসবেন প্রতিষ্ঠাকালীন গ্রাম উন্নয়ন কর্মী জাহানারা বেগম। স্মারক গ্রহণ করবেন মোসাম্মদ আমেনা বেগম। এরপর প্রস্তুত থাকবেন শাহিদা আক্তার। স্মারক গ্রহণ করছেন শাহিদা আক্তার। স্মারক গ্রহণ করবেন সূর্যি সরকার। সোলাইমান হোসেন, প্রতিষ্ঠাকালীন গ্রাম উন্নয়ন কর্মী। আমরা করতালি দিই। প্রস্তুত থাকবেন বিভা সরকার। সম্মাননা স্মারক গ্রহণ করবেন বিভা সরকার, প্রতিষ্ঠাকালীন গ্রাম উন্নয়ন কর্মী। প্রস্তুত থাকবেন মালা রানী সরকার। সম্মাননা স্মারক গ্রহণ করছেন মালা রানী সরকার, প্রতিষ্ঠাকালীন গ্রাম উন্নয়ন কর্মী। প্রিয় ভাই বোনেরা সবাই, আমি এখন কথা বলবো অল্প সময়, আপনারা শুনবেন। জাকির ভাই যখন আমার বাড়িতে আসে তখন এইসব বলে যে দিদি 2 টাকা করে সঞ্চয় আপনি করবেন, সবাইরে বলবেন 2 টাকা করে সঞ্চয় আপনারা রাখবেন। জাকির ভাই এটা এইসব সবাইরে বলে। তো আমরা জাকির ভাইয়ের কথা শুনে আমরা সবাই গ্রামবাসী সবাই মানুষ আমরা একত্র হয়ে সমিতি গঠন করি। তখন গঠন করে 2 টাকা করে সঞ্চয় দেওয়ার পরে সবাই লোন চায়। তখন ওই কিছুদিন টাকা একটু 2-4টা জমিয়া তারপরে আমরা সবাই লোন দিব। আমরা এই কথা বইলা সবাই লগে এই সমিতি গঠন করছি। পরে জায়গায় জায়গায় যেয়ে মানুষকে কইয়া ধরে ধরে তারপরে সমিতি করছি। অনেকটি গ্রামে তখন আমরা গেছি জাকির ভাই সাথেই থাকতো। করে পরে মানুষকে লোন টোন দিছি, কিছু কিছু লোন টোন দিয়ে মানুষের সবাই একত্র রাখছি। তারপরে গাহাম ভাই এসছিল। গাহাম ভাই বিদেশি গাহাম ভাই, সে এসে বললো দিদি আপনারা সবাই সমিতি করেন, ভালো হইবে, আপনার ভালো। আমরা তো চলতে পারি নাই, সবাই 2 টাকা করে সঞ্চয় দিতে আমাকে কষ্ট হয়েছে। তখন আমার বাড়িতে 5টা তাঁত ছিল, আমি 2 টাকা করে সঞ্চয় দিলে তারপর 3000 টাকা ভাইয়ের কাছ থেকে লোন নিয়ে আমি 22টা তাঁত রেডি করছি। 5টা মেয়ে দিয়ে দিচ্ছি, 5টা মেয়ে দিয়ে দিচ্ছি। আমি একটা 30 হাত করে ঘর দিচ্ছি। আমি বুড়োর থেকে টাকা নিয়ে আমি অনেক উন্নত করছি, অনেক উন্নত কইরা তারপরে মনে করেন যে আমি এখন তুমি জাকির ভাইয়ের সাথেই আছি। জাকির ভাই খুব ভালো মানুষ, সে আমার খুব ভালোবাসে, সে আমার বোনের মতন দেখে, আমিও তার ভাইয়ের মতন দেখি, বুঝছেন? তো আর কি জাকির ভাই আমার 2 টাকা করে সঞ্চয় করে আমরা আবার বিদেশ করছি। আমার গাহাম ভাই একটা শোলা ভেঙে দেখাইলো যে একজন একটা শোলা একজন মানুষ কি করতে পারে। আর 5টা শোলা নিয়ে আবার ভেঙে দেখাইলো যে 5টা শোলা কেমন এক মুঠে ভাঙতে পারবে, ভাঙতে পারবেন না। তাইলে দেন 5টা শোলার শক্তি কত আর একটা শোলার শক্তি কত। এরকম করে আমাকে সব শিখিয়া আমরা ভাইয়ের অনুদান দেই। আগে ভাইয়ে তো ওই যে দেওজান টিনের ঘরে ভাইয়ের বাসায়ও আমি গেছি, আগে টাঙ্গাইল ভাইয়ের বাসায়ও গেছি। টিনের ঘরে ভাই থাকতো, আবার বিল্ডিং দিয়ে আবার ভাইয়ে তাও ডাইকা নিয়ে দেখাইছে, জাকির ভাই দেখাইছে।
জাকির ভাইয়ের বুড়ো বাংলার আলো ঘরে ঘরে জালো। জাকির ভাইয়ের মরার আগ পর্যন্ত জাকির ভাইয়ের সাথেই খাইতে দেবো। জাকির ভাই আছে যেখানে, আমরাও আছি সেখানে। ধন্যবাদ জ্যোৎস্নাদি আপনার চমৎকার বক্তব্যের জন্য। এরপর আমি মঞ্চে আহ্বান করছি সুশীল চন্দ্র বিশ্বাস, প্রতিষ্ঠাকালীন শাখা সংগঠক। আপনি এসে আপনার বক্তব্য প্রদান করুন। ধন্যবাদ। সবাইকে শুভকামনা। সংক্ষিপ্ত বক্তব্য আমি একটু উদাহরণস্বরূপ বলুন, যদিও আমার সময় খুবই কম, এই সময়টাই কম। তো যাই হোক, আমি 1989 সালে পাত্রাল বাজারে পোস্টারিংয়ের মাধ্যমে আমি এই চাকরিটা নেই। তখন সালাম স্যার নামে একজন স্যার ছিল, সে নিয়ে আমার ইন্টারভিউ নেয় এবং ইন্টারভিউ নেওয়ার পরে আমাকে নিয়োগপত্র দেয়। তো যাই হোক, তারপরে আমরাও যে জ্যোৎস্নাদি বলে গেল 2 টাকা 5 টাকা এবং 10 টাকা সঞ্চয়, 10 টাকা যারা দিত তাদেরকে আমরা অনেক ভালো মানের, মানে ধনী মানুষ তাদেরকে মনে করতাম। আমরা তখন ঋণ দিতাম 500 থেকে 2000 টাকা পর্যন্ত। 2 টাকার বান্ডিলও আমরা ওই তাদেরকে ঋণ প্রদান করতাম। আমাদের গ্রুপ কেন্দ্র ছিল, গ্রুপ কেন্দ্রের মধ্যে সদস্যদের আমাদের একটা স্লোগান ছিল যে মনের মিল, বয়সের মিল, শিক্ষার মিল, রক্তের অমিল। এইটা যে সদস্যরা না পারত তাদেরকে আবার শিখাইয়া তারপরে ঋণটা দিতাম। তারপরে আমাদের যে সমস্ত সদস্য ছিল তাদেরকে গ্রুপে অ্যাওয়ারনেস ট্রেনিং নামে একটা ট্রেনিং ছিল, সাইফুল স্যার ছিল, সেখানে আমাদের উন্নয়নমূলক ট্রেনিং তাদেরকে করাইতো। আমি আরেকটা কথা বলি, একটা গ্রাহাম রাইটের কথা জ্যোৎস্নাদি বলে গেছে, বিভিন্ন কেন্দ্রে যে আসে একটা শুলা টস করে ভাঙ্গা যায়, আবার 5টা শুলা যখন একাত্র করে ভাঙতে পারবে না, এটা গ্রাহাম রাইট স্যার আমাদেরকে বিভিন্ন কেন্দ্রে যায় এগুলা শিখাইতো। আমি এক সময় চাকরি বাদ দেওয়ার জন্য খুব মানে চলে যাব, তখন গ্রাহাম রাইট আমাকে বলছিল সুশীল নাকি চাকরি বাদ দিবা। আমি বললাম যে স্যার, চাকরি বাদ দেবো এই জন্যই যে 500 টাকা বেতন পাই, 500 টাকা বেতনে তো আসলে সংসার চলে না। তখন গ্রাহাম রাইট আমাকে বলছিল সুশীল তুমি থাকো, তুমি আস্তে আস্তে বেতন বাড়বে, আস্তে আস্তে বেতন বাড়বে। তো যাই হোক, এইটা স্যারের এইভাবে কথা বলতো। আমি এখানে উপস্থিত আছেন আমাদের মুশারফ স্যার, উনি একটা মিটিংয়ে আমাদেরকে বলছিল যে সুশীল তুমি এখন বেতন পাও কত? আমি বললাম যে 800 টাকার মতো। বলল যে তুমি এই বেতনটা যখন 30,000 টাকা হবে তখন তোমাদের বিভিন্ন গ্র্যাচুইটি বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তোমরা পাবা। তখন আমি মুশারফ স্যারের কথা শুনে গাই 800 টাকা বেতন পাই, কোন দিন 30,000 টাকা বেতন হবে? এটা স্যার আমাদেরকে একটু মানে মোটিভেশন দিছে, আসলে তাছাড়া কিছু না। 30,000 টাকা, হায় হায়! সেই সুশীল আপনাদের দোয়ায় 76,000 টাকা বেতনে চাকরি করে বুড়ো বাংলাদেশ ছাড়ছি। এই ছিল আমার কথা। সবাইকে ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন বুড়ো বাংলাদেশের মনিটরিং ও তদন্ত বিভাগের সহকারী পরিচালক জনাব খন্দকার মুখলেসুর রহমান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বুড়ো বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, আমাদের সবার প্রিয় মানুষ জনাব জাকির হোসেন, উপস্থিত আছেন গভর্নিং বডির চেয়ারপারসন, আজকের এই সভার প্রধান অতিথি জনাব এম.এ. ইউসুফ খান, গভর্নিং বডির সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, প্রতিষ্ঠাতা দুজন পরিচালক জনাব এম. মোশাররফ হোসেন, জনাব এম. সিরাজুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাহেলা ভাবি সহ অন্যান্য ভাবি এবং আমার সহকর্মীবৃন্দ, আমাদের সদস্য, পুরাতন সদস্য যারা শুরুতেই ছিলেন ওনারা, সেই সদস্যবৃন্দ এবং সেই সময়ে যে সকল পুরাতন কর্মী ভাই বোনেরা ছিলেন তারা উপস্থিত আছেন। সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি দু চারটি কথা তুলে ধরছি। প্রথমে আমি স্মরণ করছি
সেই প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যাবধি পর্যন্ত যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আজকে এখান থেকে সম্মাননা নিয়েছেন, আপনারা দেখেছেন যে অনেকে বৃদ্ধ হয়ে গেছেন, অনেকের চুল দাড়ি পেকে গেছে, অনেকে হাঁটতে পারছে না। এই পাস, এসএসসি পাস, সেই মানুষগুলো নিয়ে শ্রদ্ধাভাজন জাকির ভাই এবং সাথে আমাদের জনাব মোশাররফ হোসেন, জনাব সিরাজুল ইসলাম এবং পর্দার আড়ালে যিনি সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদের রাহেলা ভাবি, ওনাদের সহযোগিতায় এবং আমাদের এই কর্মী, পুরাতন কর্মী যে ভাই বোনেরা ছিল, তাদের সেই সব মানুষগুলো নিয়ে আজকে কিন্তু এই বুড়ো বাংলাদেশ, সারা বাংলাদেশের 8,800-র উপরে আছে কাজ করে এমআরের নিবন্ধন অনুযায়ী। বাংলাদেশে বুড়ো বাংলাদেশের অবস্থান কিন্তু এখন 3য়তম। কাজে আমি মনে করি যে একটা নেতৃত্ব যদি সঠিক থাকে, অবশ্যই একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা প্রতিষ্ঠানকে বদলে দিতে পারে। সেই উদাহরণ হিসেবে বলতে পারি যে জাকির ভাইয়ের নেতৃত্বে সাথে যারা ছিলেন, আজকে এই বিল্ডিং সারা বাংলাদেশের স্থাপনা হয়েছে, 1400-র বেশি ব্রাঞ্চ হয়েছে, 1200 কোটি টাকার বেশি আমাদের আউটস্ট্যান্ডিং হয়েছে, 2 টাকার সঞ্চয় আজকে 400 কোটি টাকা হয়েছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র সঠিক নেতৃত্ব, নেতৃত্বের প্রতি আস্থা, কর্মীদের আত্মবিশ্বাসের উপরে। কাজে আমি অনুরোধ করব যে এই প্রতিষ্ঠান যারা গড়েছেন তাদেরকেও কিন্তু আমরা এই যে আজকে ম্যানেজমেন্ট যেভাবে পুরাতন কর্মী, পুরাতন সদস্য যারা আছেন, যাদের সহযোগিতা এই পর্যায়ে নিয়ে এসছে, তাদেরকে আজকে আমরা সম্ভাবনা দিচ্ছি। কিন্তু যারা প্রতিষ্ঠা করেছেন তাদের কিন্তু আমরা সম্ভাবনা দিতে পারি নাই। এটা কিন্তু আমাদের ব্যর্থতাই বলবো, অপারগতাই বলবো, সেটা কিন্তু আমরা কর্মী হিসেবে আমরা সেটা পারি নাই। কারণ আমার চাকরির বয়স 28 বছর চলছে। এই 28 বছরে যে মানুষগুলো তার পরিবারের মতোই আমাদেরকে দেখেছেন, ছোট ভাইয়ের মতো দেখেছেন, কখনো বন্ধুস্বরূপ আচরণ করেছেন, কখনো শাসন করেছেন, কখনো ভালো কাজের জন্য প্রশংসা করেছেন। কাজে সেই মানুষগুলো কিন্তু আমাদের তাদেরকে স্মরণ করে রাখার জন্য, তাদেরকে অভিনন্দন জানার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য আমাদের কর্মী হিসেবে আমাদের দায় অবশ্যই রয়ে গেছে। আমি বলতে চাই যে এই শাখা যখন শুরু হয়, আমরা দেখেছি ওখানে খুব জরাজীর্ণ ঘর ছিল, তারপরে বুড়ো নিজস্ব টাকায় অন্যের জায়গায় একটা ঘর করে সেখানে স্থাপনা করে এই পর্যায়ে নিয়ে আসছে। দেন এই যে একটা নান্দনিক একটা বিল্ডিং হয়েছে, এই বিল্ডিং না শুধু সারা বাংলাদেশের প্রত্যেকটা বিল্ডিংয়ে জাকির ভাই যেখানে নাই যে পদার্পণ করে নাই, সাথে 2জন ডিরেক্টর আছেন প্রতিষ্ঠাতাকালীন, ওনাদের সাথে নিয়ে গেছেন, ওনারাও গেছেন এবং তার মধ্যে জাকির ভাই সবসময় বেশি গিয়েছেন এবং প্রতিটা ইট কোথায় বসবে সেটা দেখিয়ে দিয়েছেন। কাজে আমি মনে করি যে বুড়ো বাংলাদেশ অন্যান্য প্রতিষ্ঠানের মতো নয়। বুড়ো বাংলাদেশ এটা আলাদা একটা নিজস্ব একটা সত্তা নিয়ে চলে। বুড়ো বাংলাদেশ শুধু জাকির হোসেন, মোশাররফ হোসেন, সিরাজুল ইসলাম ওনারা নিজেরাই একটা প্রতিষ্ঠান মনে করি আমি। কাজে আমি মনে করি যে সামনের দিনগুলোতে যারা নতুন প্রজন্ম আসছেন, এটার নেতৃত্ব দিবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, তাদের কাছে অনুরোধ থাকবে আমার যে এই ধারাবাহিকতা বজায় রেখে যেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে হয়তো 5টি শাখা মডেল নিয়ে এখানে আজকে উদ্বোধন হচ্ছে, একটা সময় থাকবে যে সারা বাংলাদেশের প্রত্যেকটা শাখায় বিল্ডিং হবে। সেই বিল্ডিং করার মন মানসিকতা, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা, মন মানসিকতা যেন যারা নেতৃত্ব দিবেন তাদের ভিতরে যেন থাকে, সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এই পর্যায়ে আমি আরেকটা যেটা বলবো যে একটা সময় প্রোগ্রাম ডিরেক্টর ছিল আমাদের সিরাজ স্যার, উনি ছিল প্রোগ্রাম ডিরেক্টর, এখন ফারমিনুর হোসেন দায়িত্ব নিয়েছেন। একটা সময় ছিল হাতে লিখে, কাগজে লিখে, ডায়েরিতে লিখে 2 টাকা নিয়ে আসতো, এখন কিন্তু বিকাশ নগদ ডিএফএস এর মাধ্যমে লেনদেন হচ্ছে। এখন বর্তমানে ফারমিনুর হোসেনের নেতৃত্বে আমরা চাই
যে এই ডিজিটালি বুড়ো বাংলাদেশ হোক। আমরা চাই সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে বুড়োর নাম ছড়িয়ে যাক এবং ডিজিটালি বাংলাদেশে যতগুলো এমএফআই রয়েছে তার মধ্যে যেন এক নম্বরে অবস্থান থাকে, সেটা আমরা চাই। যারা স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের। আমরা হয়তো একটা সময় থাকবো না, আমি হয়তো থাকবো না, কিন্তু যারা নতুন প্রজন্ম থাকবেন তাদের কাছে উদারতা আহ্বান থাকবে যে এই ধারা যেন অব্যাহত থাকে। আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই যে যারা আজকের এই যে যাদেরকে সম্মাননা দিয়েছেন এবং পেয়েছেন, অবশ্যই তারা নিঃসন্দেহে তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই কারণেই যে মডেল 5টি শাখা যদি এখানে সৃষ্টি না হতো, আমার মতো লিটন এখানে চাকরি করতে পারতো না। মডেল শাখা যদি প্রস্তুত না হতো, তৈরি না হতো, তাহলে আমাদের গভর্নিং বডির যে চেয়ারম্যান স্যার, ওনাকে হয়তো আজকে আমরা পেতাম না। গভর্নিং বডির যে সদস্য আছে তাদের হয়তো আমরা এখানে এইভাবে পেতাম না। কাজেই মহামানব যা বলবো আমি, যে 3জন পরিচালক সাথে আমাদের রাহেলা ভাবি যিনি সর্বাত্মক সহযোগিতা করেছেন, তাদের জন্য করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাই। আমি আর কথা বাড়াতে চাই না, সকলের মঙ্গল কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। বুড়োর অগ্রযাত্রা অব্যাহত থাকুক, সেই ধারায় ধারার মধ্যে আমি একজন নগণ্য কর্মী হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে চাই। সেই প্রত্যাশা রেখে আমি কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খন্দকার মুখলিসুর রহমান আপনার বক্তব্যের জন্য। এরপর আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত অতিথি বুড়ো বাংলাদেশের গভর্নিং বডির অর্থ সচিব জনাব রফিকুল ইসলামকে তার বক্তব্য রাখতে। আজকের এই মহতী অনুষ্ঠানের আমাদের চেয়ারপারসন ডক্টর ইউসুফ খান, এক্সিকিউটিভ ডিরেক্টর আমাদের প্রিয় জাকির ভাই, সম্মানিত ব্যুরোর ডাইরেক্টরবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং সহযোগীবৃন্দ এবং ব্যুরো বাংলাদেশের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আগে বলা হয়েছে যে খুব ফর্মালি আমরা এগুলো কিছুই করিনি। আজকে সবচেয়ে বড় জিনিস আমরা যেটা দেখতে এসেছি যে আপনারা যারা সত্যিকার অর্থে প্রথম থেকে ব্যুরোতে ছিলেন, যাদের কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, শুধু আপনাদেরকে সম্মানিত করার জন্য এসে নেই, আমরা নিজেরাও সম্মানিত হলাম আপনাদেরকে সম্মানিত করে। এটা সবচেয়ে বড় কথা। আমি শুধু 3টি কথা বলে শেষ করতে চাচ্ছি। সেটা প্রথমত, আমি কিছু পুরনো যারা বক্তা, আমি গতকালকে যাদের কথা শুনলাম খুব মনোযোগ সহকারে, আমি যেহেতু ব্যুরোতে বেশি দিন নয়, আপনাদের কাছে অনেক জানার আছে। আমার অনেক সময় মনে হয় যে যারা আপনারা পুরনো আছেন, এক একজনের সঙ্গে বসে বসে আপনাদের হৃদয়ের কথাগুলো শুনি, তাহলে হয়তো আমরা যারা আছে আরও বেশি মোটিভেটেড থাকি। আপনারা তো আছেনই, আরও হয়। প্রাণেশদা কালকে একটা কথা বললেন, 3জন এখানে যারা ডাইরেক্টর আছেন, যারা নাকি প্রতিষ্ঠাতার সময়, আমি বলবো বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্থাপনাগুলো যেগুলো হয়েছে সেটা ওই 3টা পিরামিড, ওইটারও কিন্তু ত্রিভুজ, 4 ভুজ না। তো আমি বলবো যে এই 3জন হলেন এই ব্যুরোর এক ধরনের পিরামিড। ওইটা যেরকম বিশ্বের বিস্ময়কর কিছু স্থাপনা, এরকম অনেক বিস্ময়কর স্থাপনা বিশ্বে যেটা 7টি আছে, সেই এখন আরও বেশি। তো 7টি আলহামদুলিল্লাহ আমার দেখার সুযোগ হয়েছে। একটা কথা আপনারা জানেন যে দেখেন যে তাজমহল যিনি আর্কিটেক্ট যিনি ছিলেন, ওনার নাম ছিল আনসারি লাহোরি, ওস্তাদ আনসারি লাহোরি। তার নাম আমরা কজনে জানি? তাজমহল কিন্তু আমরা দেখি, কিন্তু কজনে আপনারা নিজেরা বলেন, হাউ মেনি অফ আস নো, কজনে জানে যে ওই ওস্তাদ আনসারি লাহোরি আর্কিটেক্ট যিনি ছিলেন, ওনার আন্ডার একটা পার্সিয়ান আর্কিটেক্ট ছিলেন যিনি এটা স্থাপনা করেছিলেন। সিমিলারলি আমাদেরই যে একটা বড় স্থাপনা পার্লামেন্টের ভবন, লুই কোহেনের নাম আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না, কিন্তু এটা অবশ্যই একটা কালক্রমে হয়তো ওনাদেরকে আমরা ভুলে যাব, কিন্তু স্থাপনা কোনোদিন ভুলি না বা ভোলার কথা নয়। তার চেয়ে তো পুরনো যদি আমি যাই, আমরা চীনের প্রাচীর দেয়াল দেখার জন্য বিশ্বের কোটি কোটি মানুষ আসে দেখার জন্য এই জায়গাটা, কিন্তু যে 2টা ডাইনেস্টি হিমর যাদের মাধ্যমে এটা হয়েছে তাদেরকে কিন্তু আমরা অনেকেই জানি না, জানার চেষ্টাও করি না, কিন্তু স্থাপনাগুলোকে আমরা দেখতে যাই। তো আজকে এই 3 ত্রিভুজ,
এই বোরোর পিরামিড যারা আর্কিটেক্ট, একটা পর্যায়ে গিয়ে আমরা কেউই থাকবো না, স্বাভাবিক, আমরা সবাই মরণশীল, হয়তো একটা পর্যায়ে মনে রাখবো, ভুলে যাবো, কিন্তু যে স্থাপনাগুলো তারা করে গেলেন এইটার কোনো নজির নাই। আমি মনে করবো এটা আরও একটা বিষয় এই অর্থে, বিষয়ের তো এক একটা লেভেল আছে। তো যে লেভেলে যেখান থেকে শুরু করেছি টিনের ঘর থেকে, এবং যেটা দেখলাম সেটা দেখলাম যে এইটা একটা বিষয় এবং রয়ে যাবে। একজন বলে গেলেন যে ইন্টারন্যাশনালি আমরা যাচ্ছি, এবং এটা সত্যি আন্তর্জাতিকভাবে অলরেডি যাওয়া হয়েছে, কিন্তু এইটাও একদিন শুধুমাত্র বাংলাদেশে আমরা ভাবছি তা না, এইটাই একটা এক্সাম্পল স্বরূপ, বিশ্বে অনেকেই হয়তো এই মডেলটাকে ফলো করবে এবং এই উদ্দীপনা আর এই স্পৃহা নিয়ে কাজ করবে। আরও একটি কথা, গতকালকে আমাদের চেয়ারম্যান মহোদয় বললেন যে একসময় বিভিন্ন ব্যাংকে গিয়েছে, মানে মাসকে মাস টাকা লোন চাওয়ার জন্য, পাইনি। আমি একটি ছোট্ট আল্লামা ইকবালের একটি 2টা ভার্স, একটা কবিতা নিয়ে আমি এটা শেষ করব। আল্লামা ইকবালের একটা কবিতা বলেছিল, খুদ, और আমি বানান করে দিব, ট্রান্সলেট করে দেবো, खुद ही को कर बुलंद इतना कि खुदा बंदे से पूछे बता तेरी रजा क्या है। এটার মানেটা হলো যে আমি আল্লাহর কাছে, আমরা সবাই চাই, ভগবানের কাছে চাই আমাকে দাও। তো ইকবাল বলতেছে যে তোমাকে নিজে কি এমন একটা পর্যায়ে নিয়ে যাও যে ভগবান বা আল্লাহ ওনারাই তোমাকে প্রশ্ন করে যে তোর কি লাগবে বল। তা আপনি খেয়াল করে দেখেন, আল্লামা ইকবাল তো বলে গিয়েছে, বাস্তবে এটা প্রমাণ করেছে যে ব্যাংক তাদেরকে লোন নিতে চায় নাই, তাদের ম্যানেজিং ডিরেক্টর এখন আমি প্রায়ই দেখি মোশাররফ ভাইয়ের সঙ্গে মিটিং করতেছে, অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছে, আয়সা বলতেছে যে বাবা তোমাদের কি লাগবে। তা আমি কি বলতে পারি না যে ওই যে কবির সেই কথাটা, এইটারও যদি বলি সত্যিকার অর্থে এটার মানে ইমপ্লিমেন্টেশন এই একটা বোর্ডের মাধ্যমে হয়েছে। তো যাই হোক, এই পর্যন্তই আমার বলার, শুধু আমার এটা অনুভূতিগুলো শুধু প্রকাশ করলাম যে আসলেই এই কথাগুলো তো মানে যেগুলো অন্তর থেকে শুদ্ধ এমনি বেরিয়ে আসে, এটা কিন্তু কোনো বানানো সাজানো কথা না, অত বানায় আমি বলতেও পারি না, কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই এই কথাগুলি আমার মনে পড়লো। এবং আমি গর্বিত যে আমি নিজেকে বোরোর সঙ্গে ওনারা আমাকে সম্পৃক্ত রেখেছেন। আমি নিজেকে খুবই মনে করি যে আমার এটা একটা ভালো একটা অপরচুনিটি দেখার, যে আসলে যে যিনি এটার, যাকে আমরা বলি যে ভিশনারি, সামনে কি হতে পারে, কিভাবে কি করা, এই আমার ভাষায় শুধু এতটুকুই বলবো, জাকির ভাই, হি ইজ এ ভিশনারি হু হ্যাজ সেট এন এক্সাম্পল অ্যালং উইথ হিজ 2 colleagues যারা প্রতিষ্ঠাতা, দে হ্যাভ সেট এন এক্সাম্পল। তারা আমাদের জন্য একটা এক্সাম্পল ছেড়ে গেলেন, আমরা চলে গিয়েছি, কিন্তু আমার মনে হয় যারা নতুন, যারা ইভেন যারা চাকরিরত যারা আছেন, আপনারা যারা ইয়াং আছেন, আপনাদের জন্য কিন্তু এইভাবেই, আপনাদের জন্য একটা যে আপনারা কীভাবে নিজেদেরকে মোটিভেট করুন, ভিশনারি, এই ভিশনারি আপনারা কীভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই এগিয়ে নেওয়ার জন্য একসময় হয়তো অনেকেই আমরা থাকবো না, কিন্তু আপনাদের নেক্সট জেনারেশন এবং আপনারা এখনও যারা ইয়াং আছেন, শুধু এইটাই মাথায় রাখবেন যে নিজেকে ওই পর্যায়ে নিয়ে যাবেন যাতে মানুষ বলে যে তোমার কি দরকার আছে বলো, ওই যে সেই কথাটাই। অশেষ ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম, নতুন কিছু দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন আপনি আপনার বক্তব্যে। এরপর আমি আহ্বান করছি আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বুড়ো বাংলাদেশের গভর্নিং বডির চেয়ারপারসন জনাব ডক্টর এম এ ইউসুফ খানকে আপনার মূল্যবান বক্তব্য প্রদান করুন। অ্যাড্রেসিংটা কিছুটা সংক্ষিপ্ত করলাম। সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই একটি কথা না বললেই নয়, তা হচ্ছে ছোট্ট একটি স্লোগান, জাকির ভাই আছে যেখানে, আমরা আছি সেখানে। আহা, কি মমতা ভরা কথা, কি মায়া ভরা কথা। এটিতে আমার 3য় শাখা, মগরা, সেলিমপুর, দেন পাতরাইল।
আমি সবসময় খেয়াল করি, সবসময় গভীরভাবে পর্যবেক্ষণ করি সম্মানিত সদস্য এবং কর্মীগণ কিভাবে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে কিভাবে স্বাগত জানায়। আমি জিনিসটা গভীরভাবে পর্যবেক্ষণ করি। আই ফিল প্রাউড অফ ইডি মহোদয়। আমার খুব ভালো লাগছে, কত আবেগী কথা, কত আস্থার একটা মানুষ, কত ভরসার একজন মানুষ জনাব জাকির হোসেন। মনটা ভরে গেল, মুগ্ধ হয়ে গেলাম। আজকে যদি বুড়ো বাংলাদেশের সাথে সম্পৃক্ত না থাকতাম, শুধু তাই নয়, যদি মাঠ পর্যায়ে আসার এই সুযোগটা না হইতো, তাহলে কিন্তু এগুলি এইভাবে কিনলি অবজার্ভ করতে পারতাম না, এইভাবে অনুভূতিতে আসতো না। এই যে ভালো লাগা নিয়ে গেলাম, এই যে ভালোবাসা নিয়ে গেলাম, এটা আবার বন্ধু বান্ধব, পরিবার পরিজন, ওনাদের কাছেও গল্প করব, এই ভালো লাগার কথাগুলি তুলে ধরবো আর কি। আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এই যে একটা মানুষ, শুধু উনিই না, ওনার কথা শুধু বলবো কেন, ওনার যারা সহযোদ্ধা আছে, সহযোদ্ধা যারা আছে, এই যে আমার সামনে সিরাজ সাহেব, প্রাণেশ দা, আমাদের এফডি মহোদয় কোথায়, মোশারফ ভাই, ফারমিনা হোসেন, উনি আসতে পারেননি, দেশের বাইরে আছেন। ওনারাও একই গুণে গুণান্বিত, আমি দেখছি একই গুণে গুণান্বিত। এবং এই যে দীর্ঘ আমার তো 3 বছরের জন্য পিরিয়ডটা অ্যাজ এ চেয়ারম্যান অ্যাপয়েন্টেড ফর বুড়ো বাংলাদেশ, সেখানে প্রায় 1.5 বছর যাচ্ছে, হয়তো আর 1.5 বছর দেখতে দেখতেই চলে যাবে আর কি। কিন্তু যে অভিজ্ঞতায় আমি সমৃদ্ধ হলাম, এটা বলার মতো না, এটা বলার মতো না। আমি নিশ্চয়ই এটা আমার লেখনীতে, আমার সামান্য লেখালেখি আছে, আমি লিপিবদ্ধ করব অবশ্যই আর কি। কারোর মধ্যে কোনো আমি সামান্যতম সুই পরিমাণে আমি গ্যাপ দেখি নাই, সামান্যতম আমি দ্বিধাদ্বন্দ্ব দেখি নাই। কি নেতৃত্ব, কি চমৎকার দক্ষ সংগঠন, কত দক্ষ ম্যানেজমেন্ট। আমি মুগ্ধ, আপ্লুত। দিদি, আপনার নামটা কি বলছিলেন? হ্যাঁ, জ্যোৎস্না রানী ঘোষ। আমি আপনার নামটা মাথায় নোট করে নিয়ে গেলাম আর কি। এই যে কথাটা বলছেন আর কি, যে জাকির ভাই আছে যেখানে, আমরা আছি সেখানে আর কি, মনটা প্রাণটা জুড়ে গেল আর কি। যাই হোক, আবেগ থেকে বেরিয়ে আসছি, বাস্তবতায় যাচ্ছি আর কি। আমি যখন যে ব্রাঞ্চে যাই আর কি, যেহেতু ব্যাংকার, স্বাভাবিকভাবে আমি বোর্ডের দিকে লক্ষ্য করি, দেখি, ভালো করে অবজার্ভ করি আর কি, তথ্যগুলি আর কি। যে তথ্যগুলি আমি ওখানে দেখছি আর কি, সেখানে ঋণ স্থিতি, শাখার ঋণ স্থিতি, সঞ্চয় স্থিতি, ঋণ স্থিতি আছে 9+। ব্যবস্থাপক মহোদয় কই? হ্যাঁ, ঠিক আছে, বসেন। 9+, মানে 9 কোটি প্লাস, আর সঞ্চয় আছে 4 crore প্লাস। তো সেই ক্ষেত্রে সঞ্চয়ের কোনো বিকল্প নাই। আসলে আমরা ধীরে ধীরে এই ব্যাংকিং নির্ভরশীলতা থেকে আমরা বের হতে চাই। এই জন্যই সঞ্চয়ের প্রতি আমাদের এত গুরুত্ব, অধিকতর গুরুত্ব, শুধু গুরুত্ব না, অধিকতর গুরুত্ব আর কি। এই শাখাটিতে অবশ্যই একটি প্রফিটেবল ব্রাঞ্চ। গত মাসে কত করছেন? 1465, মানে 14,65,000 করছে আর কি। গ্রেট। এটার উপরে কি আমরা একটা হাতে তালি দিতে পারি না? আমি আশা করি আগামী বছর যখন আসব, তখন দেখব যে এই শাখার মুনাফা দাঁড়াইছে, প্রফিট দাঁড়াইছে এই সার্ভিস চার্জ থেকে আর কি। 20 বলবো না 25 বলবো? বলেন।
টার্গেট দেন আগামী বছর যখন এই সময় ইনশাল্লাহ আসবো আবার ভিজিটে, 25 হবে ইনশাল্লাহ। ওয়ান্স অ্যাগেইন ক্ল্যাপ প্লিজ। আর কি চাই? শাখা ব্যবস্থাপক কমিটমেন্ট করছেন আর কি। তা আমি আবারও বলবো যে সঞ্চয়টাকে গিয়ার আপ করতে হবে, এটাকে কমপক্ষে 80% নিতে হবে। সাথে সাথে বিনিয়োগও বাড়াইতে হবে। তবে বিনিয়োগের ব্যাপারে আমি একটা কথা সবসময় বলবো, সেটা হয়েছে যে বিনিয়োগটা যাতে খুব যাচাই বাছাই করে মাঠ পর্যায়ে বিনিয়োগ করা হয়, ঋণ দেওয়া হয়। যারা ঋণী সদস্য, এই ঋণী সদস্যদের যাচাই বাছাই করেন এবং তাদের ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করবেন। শাখা ব্যবস্থা মহোদয়, আপনি ক্যাশ ফ্লো অ্যানালাইসিস বুঝেন তো? না বুঝলে আমি শিখিয়ে দেবো ভাই, ঠিক আছে? আমি শিখিয়ে দেবো। সেটা শাখায়ও হতে পারে, ঢাকাতেও হতে পারে, কিন্তু ক্যাশ ফ্লো অ্যানালাইসিস খুব দরকার। ওই কাস্টমারটাকেই আপনি ঋণ দেবেন যে কাস্টমারের ইমেজ রিপুটেশন ভালো, তার ঋণ পরিশোধ করার সক্ষমতা আছে, যিনি মার্কেট রিপুটেশন যার ভালো, যাচাই বাছাই কইরা তাকেই ঋণটা দিবেন। এইগুলো একটা জিনিস। আরেকটা জিনিস হয়েছে ঋণ প্রদানের পরে ঋণ পরবর্তী মনিটরিং বলি আমরা, ঋণ পরবর্তী মনিটরিং, এটাকেও জোরদার করতে হবে। তাহলে ইনশাল্লাহ বকেয়া হবে না, খেলাপি হবে না। একটা শাখার, সেটা ব্যাংকিং শাখা হোক কিংবা আমাদের এই আর্থিক প্রতিষ্ঠানের শাখা হোক, খেলাপি হয়েছে কিংবা বকেয়া হয়েছে কিংবা পার বোঝেন কিনা, পার বোঝেন আপনি ভাই? পার বোঝেন? আপনার তো বোর্ডের মধ্যে আমি পার দেখি নাই, কিন্তু PAR পার দেখি নাই, কিন্তু এটাও পরবর্তীতে লিপিবদ্ধ করবেন আর কি। এটাও খুব একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার আর কি ঋণের জন্য আর কি। তো এই যাচাই বাছাই করে এবং পরবর্তীতে আমরা যদি আচ্ছা হ্যাঁ, তবে OTR-টা আরও বাড়াইতে হবে, OTR-টাকে আরও বাড়াইতে হবে। 99-এ যে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ। কত আছে? 95 আছে, তাই তো? 95 প্লাস 9 আর কিউমুলেটিভ কত হবে? না, কিউমুলেটিভ CRR রিকভারি, কিউমুলেটিভ রিকভারির কথা বলছি। হ্যাঁ, যাই হোক, এটা পরে জেনে নেব আমি। তো আমি আমার কথা দীর্ঘায়িত করব না। পরিশেষে আবারও ওই কথাটি রিপিট করে আমি আমার বক্তব্য শেষ করব। যে কথাটি হয়েছে, জাকির ভাই আছে যেখানে, আমরা আছি সেখানে। এই শাখাটির উত্তরোত্তর সফলতা কামনা করে, সমৃদ্ধি কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর M.A. ইউসুফ খান আপনার বক্তব্যের জন্য। এরপর মঞ্চে আহ্বান করছি পূর্ব বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, অনুষ্ঠানের সভাপতি জনাব জাকির হোসেনকে। আমার মনে হচ্ছে যে যত তাড়াতাড়ি কথা শেষ করব তালি তত বেশি হবে, এরকম মনে হচ্ছে। কারণ প্রচণ্ড গরমের মধ্যে আমরা কথা শুনছি এবং রাজনৈতিক স্লোগানও এসছে যে রাজনীতি থেকে 35 বছর দূরে আছি। তো এর জন্য আমি একটু শঙ্কিত যে যখন আমাদের সভাপতি মহোদয় উচ্চারণ করে রাজনৈতিক স্লোগান, তখন তো আরো ভীত সন্ত্রস্ত। যাই হোক, আমি মজা করার জন্য বললাম। অ্যাকচুয়ালি মানুষের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, স্নেহ এগুলি আছে বলেই তো মানুষের জন্য চেষ্টা করে, কাজ করে। এবং ওরকম একটা অনুভূতি থেকেই আমরা কিন্তু
করেছিলাম। আমরা নিজেদের নাম করার জন্য, ব্যবসা করার জন্য বা নিজেরা লাভবান হওয়ার জন্য কিন্তু করি নাই। নিজেরা লাভবান হওয়ার জন্য করলে হয়তো আমাদের অনেক সম্পদ থাকতো, কোটি কোটি টাকার মালিক হতাম, বিভিন্ন দেশে বাড়ি টাড়ি থাকতো, ইত্যাদি ইত্যাদি। তাই আমরা দেখি এখন এই সাউথ ইস্ট এশিয়ার অনেক চিত্রনায়ক নায়িকাদের নিজস্ব জেট বিমান আছে, অনেকেরই আছে। তো ব্যবসা যারা করে তাদের অনেকেরও কিন্তু আছে। আমরা কিন্তু ওই লাইনে যাই নাই, আমরা ওই ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেডও না। এই 100 টাকার দরকার থাকলে 80 টাকা যদি আমার পকেটে থাকে আমি হ্যাপি, হ্যাঁ, একটু কম থাকলে বরং হ্যাপি। কথা বাড়াবো না। আমি 3টা কারণে এখানে এসেছিলাম। একটা হলো ওই যে নবনির্মিত ভবন, যেটা সদস্যদের তিল তিল সার্ভিস চার্জের যেটা তৈরি হয়েছে, সেটাকে সদস্যদের সাথে নিয়ে আমাদের উপরিকাঠামোতে যারা আছে ওনাদেরকে সাথে নিয়ে এটার দ্বারোদ্ঘাটন করার একটা ইচ্ছা ছিল আমার। 2 নম্বর হলো যে আমাদের পুরনো সদস্য যারা শুরু থেকে ছিল এবং যারা এখনও টিকে আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, তাদেরকে স্বীকৃতি দেওয়া, তাদের মুখোমুখি হওয়া এবং তাদের বর্তমান তারা কেমন আছে এই অনুভূতিগুলো জানা। একই সাথে আমাদের কর্মীরা যারা জীবিত আছে। তো যেই 3টা কারণে এসেছিলাম, 3টা কারণ কিন্তু সাফল্যমণ্ডিত হয়েছে আমি বলবো। আমার সদস্যদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, আমাদের পুরনো কর্মীদের সাথে কথা হয়েছে, আমাদের মুরব্বী যারা আমাদের পরিচালনা করে, পলিসি মেকিং কমিটিতে যারা আছে ওনাদেরকে আপনাদের সামনে নিয়ে এসেছি। ওনারা আপনাদেরকে প্রত্যক্ষ করেছেন এবং ওনারা মনে হচ্ছে প্রীত হয়েছেন আপনাদের সাথে কথাবার্তা বলে শুনে, যেটাও আমি মনে করি সাধিত হয়েছে। আর এই বোবা বিল্ডিংয়ের ফিতা কাটা এটা তো কোনো ব্যাপার না, কিন্তু এই বিল্ডিংটা বোবা না। এই বিল্ডিংটা যতদিন থাকবে অসংখ্য মানুষের কল্যাণে এটা ব্যবহৃত হবে এবং এই বিল্ডিংয়ের কারণে এখানকার সঞ্চয়, মানুষের আস্থা, যারা একটু দনমনও ছিল তারাও এখন ঠিক হয়ে যাবে যে বুড়ো এনে টাকা রাখলে এরা পালিয়ে যাবে না, এতে দালান কোঠা নিয়ে এখানে বসতে। সঞ্চয় বাড়বে, ঋণ বাড়বে, ঋণের আদায়ের হারও বাড়বে, কারণ মনে করবে এরা তো ভাড়াতে না, সন্ধ্যা মশা না যে ঋণ দিয়া পালিয়ে রেখে চলে যাবে, সেটাও কিন্তু না। সুতরাং এই কাজগুলো হওয়ার জন্য এবং আপনারা যারা সাথে থেকে এই কাজগুলো করলে সবার কাছে আমি কৃতজ্ঞ। নেপথ্যে যারা কাজ করেছে, বিশেষ করে আমাদের হেডকোয়ার্টারের এমটি, ম্যানেজমেন্ট ট্রেনি, ওয়াইপি মানে ইয়াং প্রফেশনাল, আমাদের এখানে দায়িত্ব পালন করেছে আমাদের মনিটরিং রিপোর্টিং বিভাগের সহকর্মীরা, আমাদের আইসিটি বিভাগের সহকর্মীরা এবং আমাদের ডিএফএস ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে যারা জড়িত সহ এখানকার আঞ্চলিক এবং শাখা পর্যায়ের, এরিয়া পর্যায়ের কর্মীরা যারা এটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছেন, সেই সাথে এই বিল্ডিংয়ের নির্মাণের সাথে যারা জড়িত ছিল, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে কথা শেষ করছি। ধন্যবাদ স্যার। স্যারের বক্তব্যের মাধ্যমেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি। সবার জন্য মিষ্টান্ন এবং খাবারের আয়োজন করা হয়েছে, আমরা অবশ্যই যাবার আগে সেগুলি গ্রহণ করব। ধন্যবাদ।